ফেরারিমন আ পিওর সোল চ্যানেলের আজকের বিশেষ নিবেদন প্রখ্যাত লেখিকা রাকা ব্যানার্জির লেখা ইবলিশ। লেখিকার জন্ম 9 জুলাই 1998 সালে। হালি শহর, উত্তর 24 পরগনার স্থানীয় নিবাসী। বর্তমানে ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার স্টুডেন্ট, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের। সোশ্যাল মিডিয়া এবং বেশ কিছু পেজে নিয়মিত লেখেন এবং কলকাতা বইমেলায় বেশ কিছু কবিতা ও গল্প সংকলনে অনেক নতুন লেখক লেখিকার পাশাপাশি ওনারও কিছু লেখা প্রকাশিত হয়েছে। এরপরও কিছু বড় গল্প লিখেছেন এবং সেগুলি বিভিন্ন ইউটিউব চ্যানেলে পাঠ করা হয়। আজকের গল্প পাঠে রয়েছে অভিক, অন্যান্য চরিত্রে মৌমিতা, নীলাঞ্জনা, অমিতাভ, অরিত্র ও নবনীতা। সাউন্ড এডিটিং ও ভিএফএক্সে দেবদত্ত, প্রচ্ছদ অলঙ্করণে রোহন, বিশেষ সহযোগিতায় মিহান্স প্রোডাকশন। গল্পের সূত্রধার ও সমগ্র পর্ব পরিচালনায় আমি বুবাই। শুনতে থাকুন প্রখ্যাত লেখিকা রাকা ব্যানার্জির লেখা ইবলিশ। দিনের আলো ফুটলেও আড়মোড়া ভেঙে রোদ্দুর ওঠেনি তখনও। ইবু গুটি গুটি পায়ে খাটিয়া ছেড়ে নামে। একবার আর চোখে থাকায় ঘরের ফাটল ধরা মেঝেটার দিকে। ছেঁড়া মাদুরখানা আঁকড়ে ইবুর আম্মু তখনও ঘুমোচ্ছে অঘোরে। সারাদিন ইটভাটায় হাড় ভাঙা খাটুনির পর আর ভোর ভোর ঘুম ভাঙতে চায় না তার। পাশে কাঁথা চাপা দিয়ে সর্ষের বালিশ মাথায় শুয়ে আছে ইনা, ইবুর 6 মাসের ছোট্ট বোন। এই একটা ঘরেই ইবু ওর আম্মু আর বোনকে নিয়ে থাকে। আব্বুও থাকে বটে, তবে সে ঘরের বাইরেই থাকে সারাদিন। রাতে শুধু শুতে আসে, আবার রাত থাকতে থাকতেই বেরিয়ে যায়। ওই বড় রাস্তার মোড়ে ইবুর বাপের মাংসের দোকান। ভালোই চলে, কিন্তু তাও ইবুর মায়ের হাতে পয়সা দেয় না তেমন। মাকে তাই ইটভাটায় কাজ নিতে হয়েছে। এই ঘরটার ঠিক লাগোয়া ঘরটাই ইবুর চাচিদের। আগের বর্ষায় ডেঙ্গিতে ইবুর চাচা মরেছে। চাচার ঘরেও এক বোন আছে, তার মারিয়াম নাম। বয়স বছর 5 হলো। চাচির হাত ধরে আঙ্গনওয়াড়ি স্কুলে যায় রোজ। টিফিন কৌটোয় করে সবজির খিচুড়ি আর ডিম সেদ্ধ নিয়ে আসে। ইবু কোনোদিনও পায়নি সেসব। ওকে কেউ কখনো ভর্তিই করেনি, নিয়েই যায়নি সেখানে। তারও বড্ড ইচ্ছে হয় পিঠে ব্যাগ নেবে, বই পড়বে, মিড ডে মিলের টাটকা ভাত পাবে, কিন্তু কোথায় কি। ইবু ঘুম ধরা কাঠের দরজাখানা ভেজিয়ে উঠোনে নামে। হাতল ভাঙা বালতিটার টিনের ঢাকনা সরিয়ে এক মগ জল তুলে ঢেলে দেয় উঠোন ঘেঁষা কাগজি লেবুর গাছটায়। এই গাছটাকে ছোট থেকে বড় করেছে ইবু। চারাটা ওর আম্মুই পুঁতেছিল অবশ্য, কিন্তু সেই থেকে রোজ নিয়ম করে জল দিয়েছে। বৃষ্টিতে গোড়ার মাটি গলে গেলে নতুন মাটি আজিয়েছে। ঝড়ে নুয়ে পড়ে গেলে কাতার দড়ি দিয়ে কঞ্চি বেঁধেছে। গেড়িতে পাতা খেয়ে গেলে রসুন নিমের জল ছড়িয়েছে। আরও কত কি, তবে না এতখানি বড় হয়েছে গাছটা। আস্তে আস্তে মুরগির খোয়ারখানা খোলে ইবু। 1, 2, 3 গুনে গুনে 8টা। এর মধ্যে একটা সারা আর 4টে চীনে মুরগি চাচিদের, বাকিগুলো ওদের। ওদের একটা মুরগির ছানা দিয়েছে 5খানা। ছানা সমেত সেই মুরগি থাকে অন্য খুপড়িতে। বাকি মুরগিগুলো চড়তে চড়তে একটু দূরে চলে গেলে ইবু মা সমেত বাচ্চাগুলোকে বার করে। ঠিক যেন ছোট্ট ছোট্ট কদম ফুলের মতো হওয়ায় গড়িয়ে গড়িয়ে চলেছে বাছাগুলো। ইবু মুঠো করে ধান ছাটা খুদকুড়ো ছড়িয়ে দেয় আঙিনায়। মুরগিগুলো খুঁটে খুঁটে খেতে লাগে। তারপর এদিক ওদিক চোখ ঘুরিয়ে ডানা ঝাপটে ডেকে ওঠে। হঠাৎ করে একজন লেডি ইন্সপেক্টর ইবুর মাকে জিজ্ঞেস করে ওঠেন, নাম বল তোর। জি জি, সালমা। মেয়েটাকে চিনিস? আমি আমি কিছু করিনি। আমি কিছু করিনি, বিশ্বাস করেন। কান্নায় গলা বুজে আসে সালমার। তুই কি করেছিস না করেছিস সেটা অনেক পরের কথা। আগে বল এই মেয়েটাকে চিনিস কিনা। লেডি কনস্টেবল একটা সাদা কালো পাসপোর্ট সাইজের ফটো এগিয়ে দেয় সালমার দিকে। চিনি, আমাদের মহল্লাতেই থাকে।
তোদের বাড়ি আসতো? হ্যাঁ, আসতো, কিন্তু আমি কিছু করিনি। বিশ্বাস করেন, বাড়িতে বাড়িতে আমার বাচ্চা আছে। এক নিঃশ্বাসে ভেজা গলায় শব্দগুলো আউড়ে ওঠে সালমা। গতকাল তোর বাড়িতে এসেছিল এই মেয়েটা? হ্যাঁ, কিন্তু আমি তো বাড়িতে ছিলাম না তখন। বাড়ি ফেরার পর কি দেখলি? ও ছিল তোদের ঘরে? না, আমি 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 দেখতে পাইনি। আমি কিছু দেখিনি 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 আমি আমি কিছু দেখিনি। আমি মাথাটা কেমন যেন ঝিমঝিম করে সালমার। সামনের টেবিলে মাথা গুজে বসে পড়ে সে। বেলা বাড়ে। ইবুর মা ইবুর কোলে বোনকে দিয়ে দুধের বোতল ভরে বেরিয়ে যায় কাজে। ইবু হাঁটু নাড়িয়ে তাল দিয়ে দিয়ে ঘুম পাড়ায় বোনকে। সে না ঘুমোলে ইবু খেতে যেতেও পারবে না। বড্ড খিদে লেগেছে যে তার। এক সময় ইনার শরীরটা এলিয়ে যায়, হাত পায়ের আঙুলগুলো নড়া থামে। ঘুমিয়ে গেছে বোধহয়। ইবু আস্তে করে কম্বল পাতা খাটিয়াটায় শুইয়ে দেয় তার বোনকে। তারপর আলনার পাশে রাখা কান ভাঙা শানকিটা টেনে নেয়। উপচে পড়া টকটক গন্ধওয়ালা জলের তলানিতে কতগুলো ভাঙাচোরা ভাতের দানা, অর্ধেক সাঁচি পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা ভাসমান। ইবু কচাত কচাত আওয়াজ করে গোগ্রাসে গিলতে থাকে খাবারটা। শেষে সুরুত করে লম্বা একটা চুমুক টেনে শান্তি। আহ! ইবু মুখ ধুয়ে আসে। ঘরে রবারের দড়িতে ঝোলানো তেল ছিটে গামছাটায় মুখ মুছতে মুছতে তাকায় খাটিয়ার দিকে। কত সুন্দর দেখতে তার বোনকে, ঠিক যেন একটা পুতুল ঘুমোচ্ছে। গোলাপি রঙ্গায়ের, ফোলা ফোলা গাল, লালচে ঠোঁট, নীল নীল চোখ, চুলগুলো হালকা সোনালি। ইবুর চোখ পড়ে পাশে পড়ে থাকা দুধের বোতলটার দিকে। কতদিন দুধ পায় না ইবু। সেই কোন ছোটকালে তার জন্য দুধ নিত তার মা। দুধে ভেজানো গরম রুটি, গরম ভাত, কত সুন্দর একটা সোদা সোদা গন্ধ। ইবু খাটিয়ার পাশে বসে। বোনের গা থেকেও ঠিক যেন ওরকম একটা দুধ দুধ মিষ্টি মিষ্টি গন্ধ যেন। একটু বাদে ইবু দরজা এঁটে বাইরে বেরোয়। অল্প একটু ঘুরেই চলে আসবে সে। বোন ঘরে একা থাকবে কি না। একবার শুধু বড় রাস্তায় আব্বুর দোকানে যাবে, দোকানে মাংস কাটা দেখতে। ইবুর ভারী ভালো লাগে। কেমন নধর মুরগিগুলো ধরফর ধরফর করে ওঠে। দু হাতে মুঠো করে বুকটা চেপে ধরে, ডানাগুলো শক্ত হাতে ভেঙে দেয় প্রথমে। ব্যাস, আস্তে আস্তে শান্ত হয়ে যায়। তারপর একসময় একটা কোপ, মাথাটা ধর থেকে আলাদা। তারপর ছাল পালক সব ছিঁড়ে পরিষ্কার টাটকা গোলাপি মাংস। টুকটুকে লাল রক্তে ভেসে যায় জায়গাটা। ইবুর আব্বু ইবুর দিকে তাকায়ই না, এক মনে মুরগি ছাড়ায়। ইবু রাস্তার এপার থেকে জুল জুলে চোখে চেয়ে থাকে সেদিকে। দোকানের সামনে ভিড় জমে, আড়াল হয়ে যায় মুরগি কাটার দৃশ্য। ইবু আর দাঁড়ায় না, দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটা দেয়। গলির মুখে দেখে মৌদিকে। মৌদিদি এই পাড়ায় থাকে, ছেলেদের হাই স্কুলে মিড ডে মিল রান্নার কাজ করে। হঠাৎ মৌদিদি ডেকে ওঠে, ইবু, ইবু, আরে এই। ইবু ডাক শুনে এগিয়ে যায় সেদিকে। বলছি, তোর মার কাছে আমার মুনিয়ার জন্য কটা টেপ জামার হুক আর টিপ কল বসাতে দিয়েছিলাম রে। বলেছিল আজকে সকালে এসে নিয়ে যেতে, কিন্তু আমার একটু কাজ সারতে দেরি হয়ে গেছে রে সোনা। এখন তোদের বাড়ি গেলে স্কুলে যেতে দেরি হয়ে যাবে। তুই একটু মুনিয়ার হাতে দিয়ে দিতে পারবি জামা কটা? ইবু ঘাড় নাড়ে। মুনিয়াকে নিয়ে ইবু এগিয়ে যায় বাড়ির দিকে। মুনিয়া মৌদির মেয়ে, প্রাইমারি স্কুলে পড়ে। মাঝে মাঝেই ওর মায়ের সাথে আসি ইবুদের বাড়ি। ইবুর আম্মু পাড়ার মেয়ে বউদের শাড়িতে পিকো করে দেয়, পার বসিয়ে দেয়, জামার বোতাম সেলাই করে, শীতের সময় উলের টুপি মাফলার বুনে দেয়।
কটা উপরি পয়সা হাতে আসে এইভাবে। সেই সব দেওয়া নেওয়া করতেই মৌদিদির সাথে মাঝে মাঝেই আসে মুনিয়া। মুনিয়া কেমন করে যেন তাকায় ইবুর দিকে, একটা অদ্ভুত চাহনি। ইবু তাকালেই মুনিয়া হাসে, সামনের ফোকলা দাঁতের মাড়ি বের করে বোকা বোকা একটা হাসি। কেমন যেন একটা তুতলে তুতলে কথা বলে মেয়েটা। ইবুর বিরক্ত লাগে। ঠোকায় কি কে পিপিবু? নিজে থেকেই গায়ে পড়ে কথা বলতে আসে মুনিয়া। পান্তা। গম্ভীর গলায় উত্তর ছুড়ে দেয় ইবু, পাল্টা কোনো প্রশ্ন করে না। খানিক আশাহত হয়ে নিজের থেকেই মুনিয়া বলে ওঠে, আমি গোয়াউতি তিনি দিয়ে। ইবুর মনে পড়ে ছোটকালে তাকেও গোলা রুটি বানিয়ে দিত মা। সুজি, ময়দা, ঘি, চিনি, দুধ, কত কিছু লাগে বানাতে। এখন সেসব জোটে কই। ইবুর মুখটা কালো হয়ে যায়। মুনিয়া সারা রাস্তা আরও অনেক বকবক করলেও কোনো কথায় আর কান দেয় না ইবু। সোজা ঘরে ঢুকে খুঁজতে থাকে মুনিয়ার জামাগুলো। এই তো হলুদ প্লাস্টিকের প্যাকেটে 4টে মতো টিপ ফ্রক রয়েছে। এগুলো তো? হ্যাঁ। ইবু, তুই পুতুলকে নিত? ইবু জোরে জোরে ঘাড় নেড়ে বোঝাতে চায়, না, সে পুতুল খেলে না। বিতানায় কি তয়? এই বলে প্রায় ছো মেরে ইবুর বোনকে কোলে তুলে নেয় মুনিয়া। ইবু দেখে আচমকা ঘুম ভেঙে গিয়ে কেঁদে উঠেছে বাচ্চাটা। মুনিয়া হাসছে সেই একরকম ভাবে। রাগে ইবুর দাঁত কিরমির করে ওঠে, ছুঁড়ে ফেলে দেয় প্লাস্টিক সমেত জামাগুলো। হঠাৎ একটা জলের গ্লাস ঢক করে টেবিলে নামিয়ে দেয় কেউ। চমকে ওঠে সালমা। এই যে নাটকবাজি বন্ধ, হ্যাঁ? জলটা খা, তারপর বল। সালমার সারা কপালে ঘামের আস্তরণ, চোখ দুটো কেমন যেন জ্বলছে, ঘাড় থেকে মাথা দপদপ করছে। ঢকঢক করে গ্লাসের জলটা গলায় ঢেলে খানিক ধাতস্থ হতে চেষ্টা করে সালমা। তারপর ঢোক গিলে বলতে শুরু করে, মেয়েটা আমাদের মহল্লাতেই থাকে, আমাদের বাড়িতে এসেছিল সেদিন। তারপর 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 তো চলে গেছিল। হ্যাঁ, চলে গেছিল, ব্যাস। আর তো জানি না কিছু। সে কোথায় কি এসব জানি না। এভাবে কথা না বেরোলে অন্য পদ্ধতিও জানা আছে আমাদের। হ্যাঁ, না না, আমি সত্যি বলছি। হঠাৎ কেউ যেন দৌড়ে ঢুকলো এক ফালি ঘরটায়। সালমা চমকে উঠল। তুই কেন এলি এখানে? তুই? ভয়ে সালমার গলা শুকিয়ে আসে। চাচি বলল তুই থানায়, পুলিশে ধরেছে তোকে। এই বাচ্চাটাকে কে তুমি? শক্ত গলায় প্রশ্নচিহ্ন আঁকলেন ইন্সপেক্টর মোদক। আমার ছেলে বাবু, ও কিছুটি জানে না। আমি সব জানি, আম্মু কিছুই জানে না। এই একটা চেয়ার দাও এদিকে। নাও বসো তুমি এখানে। বাচ্চা ছেলেটি চেয়ারটা টেনে উঠে বসে, তাতে পা গুটিয়ে একদম আগডুম হয়ে বসে। ছেলেটার বয়স 10-12 হবে। পরনে একটা নোংরা হাত ছেঁড়া গেঞ্জি আর পাশুটে রঙের ধুলো মাখা হাফ প্যান্ট। গলায় কালো রঙের মাদুলি। চোখ দুটো বড্ড বেশি কালো। চোখের তলায় জমা পুরু কালিটার জন্যই সম্ভবত আরও বেশি অন্ধকার লাগছে। মাথায় উস্কো খুস্কো চুল, তেলের চিহ্ন মাত্র নেই। একবার চোখ বুলিয়ে নিয়ে ইন্সপেক্টর মোদক বললেন, নাও বলো, কি বলতে চাও? কেন বলবো? মানে? ছেলেটির কালচে ঠোঁটে একটা চিলতে বাঁকা হাসি খেলে যায়। আগে চা রুটি। চা রুটি? হ্যাঁ, কাউকে বলো এনে দিতে। সকাল থেকে আম্মুকে খুঁজেছি, খাবার খাইনি আজকে। ইন্সপেক্টর মোদক অবাক হন। আজ অবধি এরকম অভিজ্ঞতা হয়নি তার। এতটুকু একটা বাচ্চার থেকে এরকম উত্তর পাবেন গুণাক্ষরেও বুঝতে পারেননি তিনি। থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিজে থেকে এলো বাচ্চাটি।
তারপর এহেন স্মার্টনেস। ছেলেটির চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই, উপরন্তু আবার চা দিয়ে রুটি খাবে বলছে। তোমার ভয় করছে না? কেন করবে? আমি কিছু করেছি নাকি? আমি তো খুঁজে দিতে এসেছি। এমনি এমনি খুঁজে দেবো? আমায় দিবি না কিছু? বেশি কথা না বাড়িয়ে ইন্সপেক্টর, 1 কাপ চা আর 2টো রুটির ব্যবস্থা করেন। খাবারটি টেবিলে দেওয়া মাত্রই ছেলেটির চোখে মুখে অদ্ভুত এক উচ্ছলতা খেলে যায়। চায়ে ভিজিয়ে ভিজিয়ে গরম গরম রুটি গবগবিয়ে মুখে পুড়তে থাকে সে। খাওয়া শেষ করে নিজে থেকেই বলে ওঠে, চল যাবি? কোথায়? মেয়েটাকে খুঁজবি না? কোথায় আছে সেটা বলতেই যে এলাম। ইন্সপেক্টর 2জন কনস্টেবলকে সঙ্গে নিয়ে ছেলেটির পিছু এগিয়ে চলে। বেরোনোর আগে একবার তাকান সালমার দিকে। সালমার চোখে মুখে অদ্ভুত একটা ভয়, প্রায় কুঁচকে গেছে গোটা মুখটা অদ্ভুত একটা যন্ত্রণায়। ইন্সপেক্টরদের ছেলেটি নিয়ে যায় একটা ছোট্ট জঙ্গল মতো জায়গায়, লোকবসতির ঠিক পিছনের দিকে ওই জায়গাটা। মহল্লার সবাই আবর্জনা ফেলে ওই জায়গায়। খানিকটা দূরে গিয়ে ছেলেটি থামে, মিটি মিটি হাসে। ইন্সপেক্টর এসে দাঁড়ান ঠিক তার পেছনে। ছেলেটি আঙুল উঁচিয়ে দেখায় সামনের দিকে। মাটি খানিক ঝুরঝুরে ওই জায়গায়। বাকি 2জন কনস্টেবল মাটি খোঁড়েন। অল্প কিছুটা মাটি তোলার পরেই শিউরে ওঠেন সকলে। একটা থেতলে যাওয়া শরীর, জায়গায় জায়গায় জমাট রক্ত। শরীরটা যেন কেউ মাংসের কিমার মতো বেটে ফেলেছে ভারী কিছু দিয়ে। সারা শরীর গুলিয়ে ওঠে ইন্সপেক্টর মোদকের। ও মাই গড, এটা কি? কে করেছে এটা? আমি। অনাবিল মুখে বলে ওঠে বাচ্চা ছেলেটি, যেন এত অবাক হওয়ার মতো এমন কিছু হয়নি। ইম্পসিবল। ইন্সপেক্টরের চওড়া কপালে ভাঁজ পড়ে। এ কি আদৌ সম্ভব? ছেলেটির বয়স 10 কি 12 বছর, আর ভিকটিমের বয়স 7 কি 8। এতটুকু একটা বাচ্চা কেনই বা অপর একটা বাচ্চাকে এরকম নৃশংসভাবে খুন করবে? আর কিভাবেই বা করবে? সব থেকে বড় কথা, খুন করলেও এটা যে কোনো ভুল কাজ বা অপরাধ তা বোঝার কথা নয় ওই বয়সে একটা বাচ্চার পক্ষে। তাহলে সে খুন করার পর দেহটাকে মাটি চাপাই বা দেবে কেন? লুকোনোর চেষ্টা তো তার করার কথা নয়। তবে কি পেছনে অন্য কেউ রয়েছে? হয়তো সেই খুনটা করেছে, তারপর খাবার, টাকা বা অন্য কিছু লোভ দেখিয়ে ছেলেটাকে বাধ্য করেছে নিজের ঘাড়ে সব দোষ নিতে। মাথার ভেতরে অনেকগুলো প্রশ্ন জট পেকে যাচ্ছে ইন্সপেক্টরের। বাবু, বাবু, ও বাবু, আমার ছেলেটাকে ছেড়ে দেন বাবু। ও ছাড়া যে আর কেউ নেই আমার। আমায় জেলে আটক করুন, কিন্তু আমার ছেলেটা। কান্নায় ভেঙে পড়ে সালমা। আপনার কি মনে হয় আপনার ছেলেই কি করেছে? ও বাচ্চা, অত বোঝেনি। এইসব শুনতে চাইনি। আপনার কি মনে হয় আপনার ছেলেই মেয়েটাকে খুন করেছে? ছেলেটা আমার বড় দুঃখী বাবু। ওর বাপের বড় রাস্তায় মাংসের দোকান, কিন্তু মদ জুয়ার নেশা, একটাও পয়সা হাতে দেয় না। আমি সারা দিন ইট ভাটায় খাটি, সেলাই ফোড়াই করি, দুটি পয়সা পাই। একটু যেন থমকে যায় সালমা। চোখের কোল বেয়ে 1 ফোঁটা জল নেমে আসে গালে। তারপর ভাঙা গলায় বিড়বিড় করে ওঠে, না বাবু, একটা মেয়ে ছিল। ছিল বলতে মারা গেছে? হ্যাঁ, এই 1 বছর হলো আমার 6 মাসের মেয়েটা চলে গেল। আর তারপর থেকেই তো।
তারপর থেকে কি কি হলো? থেমে গেলেন কেন? বলুন তারপর থেকে কি হয়েছে? তারপর থেকে ছেলেটা আমার কেমন যেন পাগলাটে হয়ে গেল বাবু। বোনকে বোনকে বড্ড ভালোবাসতো ছেলেটা আমার। কোলে করে ঘুম পাড়াতো, হাতে পায়ে সুড়সুড়ি দিত, মাথায় হাত বুলিয়ে দিত। ও মারা যাবার পর থেকে গুম হয়ে বসে থাকতো, খেত না, ঘুমাতো না, ছেলেকে যেন বোবায় পেল। তারপর থেকে তো কত ডাক্তার দেখালাম, ছেলে আমার সারল না। শেষে একজন বুদ্ধি দিল, একটা ছোট পুতুলকে শুয়ে রাখতে ওর কাছে। কাজেও দিল সেই উপায়। ওই পুতুলটাকেই ও নিজের বোন ভাবতে লাগলো। ছেলে আগের মতন হাসলো, কথা বলল, কিন্তু কি জানি একটা বদলে গেল। একেবারে সে আগের ছেলেকে যেন ফিরে পেলাম না। কি যেন একটা অন্যরকম। আমরা মুরগি পুষি তখন। পাড়া ঘরে 2টো ডিম বেচে 4টে পয়সা আসে। আমার ছেলেটাই রোজ দানা দিত, খোঁয়ার খুলতো রোজ সকালে। একদিন সকালে উঠে দেখি মুরগির ঘরের সামনেটা রক্তে ভেসে যাচ্ছে। ছোট ছোট মুরগির বাচ্চাগুলো আধমরা হয়ে কাতরাচ্ছে, আর দূরে একটা থানিট হাতে নিয়ে থরথর করে কাঁপছে আমার ছেলেটা। সেদিনের কথা আজও ভুলতে পারি না বাবু। সে যে কি দৃশ্য তা আমি জানি, আর জানে একজন। কে সে? আমার ছোট যা, ওর নাম আদিয়া। ওরও একটা মেয়ে ছিল জানেন, মারিয়াম নাম। 5 বছরে পড়েছিল মেয়েটা। আমাদের পাড়ায় ওই আঙ্গনওয়াড়ি স্কুলে যেত রোজ। একদিন হঠাৎ স্কুল থেকে ফেরার পর আর খুঁজে পাওয়া গেল না জানেন। আমরা পাগলের মতন খুঁজলাম, সারা মহল্লা, স্কুল, পার্ক, সব জায়গায়। পরদিন সকালে বাড়ির পিছনের দিকে গোল কয়লা আর ছাইয়ের গাদায় মেয়েটাকে পাওয়া গেল। মাথা ফাটা, মুখ থেতলানো, সারা গায়ে রক্ত। ও আদিয়া পাগল হয়ে গেছিল সেদিন। সেই খুনটাও আমার ছেলেই করেছে জানেন বাবু। আমার ইবুই করেছিল, ও নিজেই স্বীকার করেছিল। কিন্তু ইবুর বাপের সাথে আমার দেওর ওসমানীর কি যেন পরামর্শ হলো। ওরা পুলিশের কাছে গেল না। পরে জেনেছিলাম নাকি আমাদের নোয়াগঞ্জের বিঘে 2 জমি ওসমানের নামে লিখে দিয়েছিল ইবুর বাপ। ডেঞ্জারাস। আচ্ছা, আপনার মেয়ে কিভাবে মারা গেছিল? কি একটা যেন বলতে গিয়েও থেমে গেল সালমা। কথাটা যেন গলার কাছে এসে আটকে রইল মাছের কাঁটার মতন। কি একটা খচখচানি, একটা ভয়। কি হলো বলুন, কিভাবে মারা গেছিল? মারা ওই যে দুধ খেতে গিয়ে।
মানে? ওই দুধ দুধ গলায় আটকে আমি ঘুমিয়ে পড়েছিলাম ক্লান্তিতে। তখন মেয়ে আমার বুকে দুধ টানছে। তারপর এক সময় কখন। ইন্সপেক্টর মোদকের উত্তরটা ঠিক যেন মনোপুত হলো না। সত্যিই কি তাই? তবে এই উত্তরটুকু দিতে এত ইতস্তত করার কারণ কি সালমার? ওদিকে ইবু বসে আছে বেঞ্চে, হা করে দেখছে এদিক সেদিক। অতটুকু একটা ছেলে দুটো খুন দেখে মনেই হচ্ছে না এরকম একটা ছেলে কিছু করতে পারে। ইবুকে তার বয়সের কথা মাথায় রেখে 18 বছর বয়স না হওয়া পর্যন্ত রাখা হবে চিলড্রেন ফ্যাসিলিটি সেন্টারে। শেষবারের মতো আর একবার ইবুর সাথে কথা বলতে চাইলেন ইন্সপেক্টর মোদক। তোমার পুরো নাম? ইবলিস আলী খান। তুমি তোমার পড়শি ওই মুনিয়া নামের মেয়েটিকে মেরেছো, তাই তো? ইবলিশের চোখের চাহনি সরু হয়ে আসে, এক চিলতে হাসি খেলে যায় আতফাটা ঠোঁটের খাজে। হ্যাঁ তো। তা কিভাবে মারলে? ওই তো যখন বোনের ঘুম ভাঙল, বোন কাঁদছিল, তখন রাগ হলো খুব। ওর জামাগুলো ছুঁড়ে ফেলে দিলাম। তারপর পুতুল দেব বলে নিয়ে গেলাম ওই পিছনের আস্ত কুঁড়ে। তারপর থান ইট দিয়ে মাথায় মারলাম। তোমার ভয় করছে নিশ্চয়ই, কষ্ট হচ্ছে। এখন তুমি বুঝতে পারছো তো নিশ্চয়ই যে তোমার কত বড় ভুল হয়েছে। একটা অপ্রকৃতিস্থ হাসি খেলে গেল ইবলিশের চোখে মুখে। না তো। না? আচ্ছা, যদি নাই হবে তবে বডিটা মাটি দিয়ে চাপা দিয়েছিলে কেন? যদি ভয় নাই পাও তাহলে মারিয়ামের দেহটাই বা ছায়ের গাদায় লুকিয়েছিলে কেন? ভয় পেয়ে না তো। তবে মুরগিগুলো মরে যাওয়ার পর আব্বু খুব ঠেঙিয়েছিল, পিঠে বাঁশের লাঠি ভেঙেছিল। তখন আমার মনে পড়ল সেদিন আমার আব্বুও তো মাংসর তালটাকে ওই আস্ত কুঁড়েতে পুঁতে দিয়েছিল। আমিই পুঁতিনি, ভুলে গেছিলাম বলেই মার খেলাম, তাই তারপর থেকে পুঁতে ফেলি। তোমার বাবা? হ্যাঁ, ওই আস্ত কুঁড়ের ধারে একটা মাচা আছে। রোজ সন্ধেতে মদ আর জুয়ার আড্ডা বসে। আমার বাবা, ওসমান চাচা সবাই ওখানে যায়। আব্বা রোজ রাতে বাড়ি ফিরে এসে আম্মুর থেকে টাকা চাইতো, না দিলে লাথি মারতো। সেদিনও মারল। তারপর কাঁথা থেকে টেনে বোনকে কোলে নিয়ে বেরিয়ে গেল। আমি বোনকে ছাড়াতে গেলাম, আমাকে ছুঁড়ে ফেলে দিল। আম্মু বলে পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছিলাম নাকি। তারপর যখন জ্ঞান এলো, বোনকে খুঁজলাম, পেলাম না। দৌড়লাম ওই মাচার কাছে, দেখলাম আব্বু আর আব্বুর দোস্তরা কেউ নেই। কতগুলো ভাঙা মদের বোতল, ব্লেড, তাসের পত্তি এইসব ছড়ানো। আর দূরে দেখলাম একটা ছেঁড়া সাদা টেপ জামা, চিকনের কাজ করা। চিনতে পারছিলাম জামাটা আমার বোনের। সেলাইটা আম্মু করেছিল জামায়। জামাটা হাতে নিয়ে দেখলাম ভেজা লাল লাল ছোপ ছোপ লেগে, রক্ত বোধ হয়। চুপ করে গেল ইবলিশ। একবার আর চোখে তাকালো ইন্সপেক্টরের দিকে। তারপর মাটি কুপোনোর মতো আওয়াজ পেলাম। পা টিপে টিপে অন্ধকারে ঠাহর করে করে ঢুকে গেলাম আস্তা কুঁড়ে। দূরে টর্চ জ্বলছিল, সেই আলোয় দেখলাম আব্বু একটা মাংস তালের মতো কি যেন পুঁতছিল সেখানে। আমি বেশিক্ষণ দাঁড়াইনি, পালিয়ে এসেছিলাম ঘরে। বোনকে তারপর অনেকদিন খুঁজে পাইনি, পরে আবার মা এনে দিয়েছিল। ইন্সপেক্টর কিছুক্ষণ মাথা নিচু করে থাকেন। কি বলবেন এরপরে? সত্যিই কিছু কি বলা চলে? অপরাধী হয়ে কেউ জন্মায় না, অপরাধের বীজ বপন করে মানুষের পারিপার্শ্বিক পরিবেশ, পরিস্থিতি। এই সত্যিটা যেন আরও একবার উপলব্ধি করলেন আজ। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমাকে একটা অন্য বাড়ি নিয়ে যাব আমরা, কেমন? একবার তোমার আম্মু আর চাচিদের সাথে দেখা করবে না? ইবলিশ ঘাড় নাড়ে। আস্তা করে ইবলিশের দেখানো জায়গাটা খুঁড়ে পাওয়া গেছে একটা 24 ইঞ্চির দৈর্ঘ্যের নরকঙ্কাল। বলাই বাহুল্য কঙ্কালটা একটা বাচ্চার। ইবলিশের আব্বাকে নেওয়া হয়েছে জেল হেফাজতে। শেষবারের মতো ইবলিশ আলীকে
একবার নিয়ে যাওয়া হলো তার বাড়ি। ইবু উঠোনের সামনেটায় এসে একটু দাঁড়ালো, তারপর বালতি থেকে একমগ জল ঢাললো পাশের মাটিতে। এটা কি হচ্ছে? সালমা বিবি চাপা গলায় বলে ওঠেন, ওখানে একটা গাছ ছিল, কাগজি লেবুর গাছ। আমার ইবুই যত্ন করতো গাছটাকে। মাসখানেক আগে একদিন দেখি গাছটা নেই, কিন্তু তারপর থেকেও রোজ সকাল বিকেল নিয়ম করে ইবুই ওখানে জল ঢালে। শুধু সেদিন দেখেছিলাম গাছটার জায়গায় মাটিতে কটা ছেঁড়া পাতা আর ভাঙা ডালপালা পড়ে রয়েছে। এতক্ষণ শুনছিলেন রাকা ব্যানার্জির লেখা ইবলিশ। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সহযোগিতা করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আবার আসছি পরের সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, গল্পে থাকুন।